বাইরে ঝিঁঝি পোকার ডাকটা হঠাৎ করে থেমে গেছে। অরিন্দমের চিলে গোটার ঘরটাতে একটা ভ্যাপসা গন্ধ, পুরনো খাতার স্যাঁতস্যাঁতে দেওয়ালের মিশ্রণ। জানলার পর্দাগুলো একটু নড়ছে না। টেবিলের ওপর 4টে মোমবাতি 4 কোণে জ্বলছে, আর তাদের মাঝখানে রাখা আছে একটা ফাঁকা কাঁচের গ্লাস। সেই মোমবাতির ম্লান আলোয় 3 বন্ধুর ছায়া দেওয়ালে প্রকট হয়ে ফুটে উঠছে। অরিন্দম মোমবাতির শিখাটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সায়ন আর তন্ময় টেবিলের মুখোমুখি বসে। সায়ন পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। সায়ন বেশ জোর দিয়েই বলে ওঠে, এই দেখ অরিন, এসব কিন্তু আসলে ঘোরতর ভাঁওতা। আরে মানুষ মারা যাওয়ার পর তার চেতনা বলে কিছু থাকে না, বুঝলি? আর এই মোমবাতি জ্বালিয়ে হাতে ধরে বসে থাকলেই আত্মা যে নেমে আসবে, এসব আধুনিক যুগের রূপকথা ছাড়া আর কিছুই নয়। তন্ময় সায়নের কথা একটু বিরক্ত হয়। সে বেশ সাবধানী এবং কিছুটা বিশ্বাসী। তন্ময় চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে পাল্টা যুক্তি দেয়, তাহলে এত লোক কেন বলে যে তারা প্ল্যানচেটে অদ্ভুত সব অভিজ্ঞতা পেয়েছে? কত বড় বড় বিজ্ঞানীও তো প্রেততত্ত্ব নিয়ে চর্চা করেছেন। সবাই কি আর ভুল বলতে পারে? অরিন্দম একটু উত্তেজিত হয়ে টেবিলের ওপর হাত রাখে। তার চোখে মুখে একটা চ্যালেঞ্জের ছাপ। সে বলে, তর্ক করে তো কোনো লাভ নেই। সত্যি না মিথ্যে সেটা করলেই বোঝা যাবে। আজ যখন সব জোগাড় করেছি তখন শেষটা দেখেই ছাড়ব। এরপর শুরু হয় আসল আলোচনা। কাকে ডাকা হবে? পরিবেশটা ধীরে ধীরে আরও গম্ভীর হয়ে আসে। মোমবাতির আলোয় অরিন্দমের মুখটা কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছে। তন্ময় প্রস্তাব দেয়, আচ্ছা, আমরা কি কোনো পুরনো মৃত মানুষের আত্মাকে ডাকতে পারি? ধর কোনো ঐতিহাসিক চরিত্র বা কোনো লেখকের আত্মা। সায়ন আবার শব্দ করে হেসে ওঠে। আরে বাবা, ঐতিহাসিক চরিত্র? আরে তারা কি আর আমাদের এই ভাঙা ঘরে আড্ডা মারতে আসবে? এসব বাদ দে। বরং পরিচিত কাউকে ডাকলে বোঝা যেত ব্যাপারটা সত্যি কিনা। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ নিচু গলায় বলে, একটা অন্যরকম কাজ করা যায়। যদি আমরা কোনো জ্যান্ত মানুষের আত্মাকে ডাকি, মানে জ্যান্ত মানুষের লিঙ্গ শরীর বা ছায়া আত্মাকে। কথাটা শুনে সায়ন আর তন্ময় দুজনেই চমকে ওঠে। সায়ন চোখ বড় বড় করে বলে, এই জ্যান্ত মানুষ? আরে বাবা, তুই কি পাগল হলি নাকি অরিন? আরে তেমনটা আবার হয় নাকি? অরিন্দম মাথা নাড়ে। আমি একটা বইয়ে পড়েছিলাম, গভীর মনোনিবেশ করলে নাকি জ্যান্ত মানুষের আত্মাকেও আকর্ষণ করা যায়। তবে তাতে ওই মানুষটার সাময়িকভাবে জ্ঞান হারাতে পারে। তিনজনে এবার ভাবতে থাকে কাকে টার্গেট করা যায়। হঠাৎ সায়নের মাথায় একটা নাম আসে। সে বলে ওঠে, এই বলছি, বিপিনবাবুকে ডাকলে কেমন হয়? বিপিনবাবু পাশের বাড়ির প্রৌঢ়, বয়স হবে ওই 50-এর কাছাকাছি। সারাক্ষণ খিটখিটে মেজাজ। পাড়ার কেউ ওনার বাড়ির সামনে দিয়ে জোরে হাঁটলে পর্যন্ত লাঠি নিয়ে তেড়ে আসেন। ছেলেরা ওনাকে জমের মতো ভয় পায়। সায়ন হাসতে হাসতে বলে, আরে বাবা, ওনাকেই ডাকি না। আরে বাবা, দেখি না ওনার আত্মা এসে আমাদের ধমক দেয় কিনা। এরপর ঘরে আর কেউ কথা বলে না। শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি। অরিন্দম উঠে গিয়ে ঘরের একমাত্র বাল্বটা নিভিয়ে দেয়। এখন ঘরে শুধু 4টে মোমবাতির কাঁপা কাঁপা নীলচে হলুদ আলো। দেওয়ালের ছায়াগুলো এখন আরও দীর্ঘ এবং ভয়ঙ্কর দেখাচ্ছে। টেবিলের ওপর মোমবাতিগুলো জ্বলছে। ঘরের নিস্তব্ধতা এখন এতটাই প্রগাঢ় যে নিজেদের হৃৎপিণ্ডের শব্দ শোনা যাচ্ছে। বাইরের বাতাসটা হঠাৎ হিমশীতল হয়ে গেছে বলে মনে হয়। অরিন্দম ইশারা করে। 3 বন্ধু, অরিন্দম, সায়ন আর তন্ময়, গোল হয়ে টেবিলের চারপাশে বসে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে প্ল্যানচেট শুরু করার জন্য প্রস্তুত হয়। কারোর চোখে পলক নেই।
অরিন্দম চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু বলতে শুরু হয় এক নিষিদ্ধ আবাহন। অরিন্দমের ঘরের আবহ এখন আরও থমথমে। টেবিলের চার কোণে রাখা মোমবাতিগুলো নিঃশব্দে পুড়ে চলেছে, আর তাদের ম্লান শিখার আলোয় তিন বন্ধুর গম্ভীর মুখগুলো কেমন যেন অপার্থিব দেখাচ্ছে। ঘরের জানলাগুলো সব বন্ধ, তবু বাতাসটা কেন জানি হিমশীতল হয়ে আছে। টেবিলের উপর রাখা ফাঁকা কাঁচের গ্লাসটা কেন্দ্রবিন্দু করে তারা তিনজন একে অপরের হাত শক্ত করে ধরে বসে আছে। অরিন্দম চোখ বন্ধ করে অত্যন্ত একাগ্র হয়ে ডাকছে, বিপিনবাবু, আপনি যেখানেই থাকুন, একবার সারা দিন আমরা আপনাকে ডাকছি, আপনি আসুন। মিনিট পাঁচে কেটে যায়। ঘরের ভেতর ঘড়ির কাঁটার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। মোমবাতির শিখাগুলো মাঝে মাঝে অকারণে কেঁদে উঠছে, যার ফলে দেওয়ালে তাদের দীর্ঘ ছায়াগুলো এক অদ্ভুত নাচানাচি করছে। কিন্তু কোনো অলৌকিক স্পর্শ বা গ্লাসের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। আরও কিছুক্ষণ এভাবেই নিষ্পন্দ হয়ে বসে থাকার পর সায়নের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হাতের বাঁধন আলগা করে একটা লম্বা শ্বাস ফেলে। বিরক্ত গলায় সে বলে ওঠে, আর কতক্ষণ এভাবে স্ট্যাচুর মতো বসে থাকতে হবে? বলতে পারি সময়? হাতে আর ধরে রাখতে পারছি না, ঝিঁঝি ধরে গেল হাত। তন্ময় তখনও কিছুটা আশাবাদী। সে নিচু গলায় বলে, আর একটু ধৈর্য ধর, এসব কাজে কি আর ডাকা মাত্র সাড়া মেলে? হয়তো একটু সময় লাগবে ওনার মনস্থির করতে। অরিন্দম আবারও একবার চেষ্টা করে। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমছে। সে গলাটা আরেকটু চড়িয়ে বলে, বিপিনবাবু, আপনি যদি ঘরে উপস্থিত থাকেন তবে কোনো একটা সংকেত দিন, আমাদের ভয় পাবেন না। কিন্তু চারপাশটা সেই আগের মতোই নিস্তব্ধ। জানলার বাইরে কোনো একটা রাতচরা পাখি ডেকে উঠল। ঘরের ভেতর না কোনো শব্দ শোনা গেল, না সে কাঁচের গ্লাসটা একচুল নড়ল। আরও 10 মিনিট নিষ্ফল চেষ্টার পর অরিন্দমও হাল ছেড়ে দেয়। তার চোখে মুখেও এখন হতাশার ছাপ। সায়ন শব্দ করে হেসে ওঠে। নীরবতা ভেঙে এসে টিপ্পুনি কাটে। এই দেখলি তো, বিপিনবাবু যদি সত্যিই আসতেন তবে এতক্ষণে আমাদের বাপ মা তুলে গাল দিয়ে এই ঘর থেকে বের করেই ছাড়তেন, বুঝেছিস? ওনার জ্যান্ত শরীরেই যখন এত তেজ, তখন আত্মার মেজাজ তো আরও কড়া হওয়ার কথা, তাই নয়? তন্ময় এবার হাসিতে যোগ দেয়। সে চশমাটা খুলে তারপর সেটা মুছে নিয়ে বলে, হয়তো বিপিনবাবু এখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। ওনার মতো খিটখিটে মানুষ কি আর এত রাতে আমাদের ফালতু ডাক শুনে উঠে আসবেন? অরিন্দমও নিজের উত্তেজনা সামলে নিয়ে হেসে ফেলে। সে উঠে দাঁড়িয়ে ঘরের আলোর সুইচটা টিপে দেয়। সাদা টিউবলাইটের আলোয় ঘরের রহস্যময় পরিবেশটা মুহূর্তেই ধুয়ে যায়। সে মজা করে বলে, না হলে হয়তো উনি ভাবছেন কে এত রাতে ডিস্টার্ব করছে। কাল সকালে গিয়ে নিশ্চয়ই পাড়ায় চেঁচামেচি করবেন ওনাকে কেন কেউ এই সব নিয়ে বিরক্ত করছিল। প্ল্যানচেটের গাম্ভীর্য কাটিয়ে তারা এখন স্বাভাবিক মেজাজে ফিরে এসেছে। সায়ন টেবিলের ওপর থেকে গ্লাসটা সরিয়ে রাখতে রাখতে বলে, এই বলি শোন অরিন, এসব আসলে মনের ভুল, সোজা কথা। তুই মেলা ভুতুড়ে বই পড়ে মাথাটা বিগড়ে ফেলেছিস। জ্যান্ত মানুষের আত্মাকে নাকি প্ল্যানচেট করে ডাকা যায়, এসব গাঁজাখুরি গল্প ছাড়া আর কি বলতো? তন্ময় সায়নের কথায় সায় দিয়ে হাসতে হাসতে বিছানায় গিয়ে বসে। ঘরের ভেতরে এখন আবার প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। তারা তিনজনে মিলে প্ল্যানচেটটা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, যেন একটু আগে যা ঘটলো তার নিছক একটি খেলার অংশ ছিল। কিন্তু ইয়ার্কি ঠাট্টার এই হুল্লোড়ে কারোরই নজর গেল না টেবিলের ঠিক মাঝখানের দিকে। সেখানে রাখা একটি লম্বা মোমবাতির শিখাটা হঠাৎ অদ্ভুতভাবে স্থির হয়ে গেল। তারপর যেন কেউ তাতে অদৃশ্য একটা ফুঁ দিল।
শিখাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে এক মুহূর্তের জন্য কাঁপল এবং পরক্ষণেই আবার শান্ত হয়ে গেল। মার্চ মাসের সকাল। কলেজ ক্যাম্পাসে উজ্জ্বল রোদের খেলা চললেও বাতাসের মধ্যে কেন জানি একটা মিঠে হিম ভাব লেগে আছে। মেন বিল্ডিংয়ের সামনে লনে ছাত্রছাত্রীদের জটলা, ক্যান্টিন থেকে ভেসে আসা চায়ের কাপের ঠুংঠাং শব্দ আর করিডোরে ক্লাসে যাওয়ার তারা সবই আর 5টা স্বাভাবিক দিনের মতো। অরিন্দম আর সায়ন লনের এক পাশে একটা পুরনো শিরীষ গাছের নিচে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরেই তন্ময়কে দূর থেকে এগিয়ে আসতে দেখা গেল। তন্ময় সাধারণত বেশ হাসি খুশি এবং চটপটে ছেলে, কিন্তু আজ তার হাঁটার ভঙ্গিটা কেমন যেন আড়ষ্ট। কাছে আসতেই দেখা গেল তার ফ্যাকাশে মুখটা, চোখের নিচে কালি। অরিন্দম ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে বলল, কিরে তন্ময়, কাল রাতে কি একদম ঘুমায়নি? তোর চেহারা তো পুরো ছাইয়ের মতো হয়ে গেছে। তন্ময় আর কোনো উত্তর দিল না। সে অরিন্দম আর সায়নের মুখের দিকে এক মুহূর্ত চেয়ে থেকে নিচু গলায় বলল, তোরা কি খবরটা শুনেছিস? সায়ন একটা সিগারেট ধরাতে যাচ্ছিল। তন্ময়ের গলার স্বরে কেমন একটা অস্বাভাবিকতা ছিল যে সে হাত থামিয়ে দিল। ভ্রু কুঁচকে সায়ন জিজ্ঞেস করল, কি খবর? বলি, আবার কোনো পরীক্ষার ডেট এগিয়ে এলো নাকি? তন্ময় একবার ঢোক গিলল। তার চশমাটা নাকের ওপর থেকে সামান্য নেমে এসেছে, কিন্তু সেটা ঠিক করারও তার খেয়াল নেই। সে ফিসফিস করে বলল, গতকাল মাঝরাতে বিপিনবাবু মারা গেছেন, হার্ট অ্যাটাক। কথাটা শোনার পর লনের সেই হই হুল্লোড় মাখা কোলাহল যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। অরিন্দম আর সায়নের মুখের রং এক নিমেষে সাদা হয়ে এলো। অরিন্দমের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটিটা দুলে উঠছে। গতরাতে সেই অন্ধকার ঘর, জ্বলন্ত মোমবাতি আর সেই নিষিদ্ধ আবাহন সব কিছুই বিদ্যুতের মতো তার চোখের সামনে খেলে গেল। কিছুক্ষণই কারোর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সায়ন পকেট থেকে লাইটারটা বের করতে গিয়েও হাত সরিয়ে নিল। সে আমতা আমতা করে বলল, কিন্তু গতকাল তো আমরা ঠিক ওই সময়তেই আরে মানে সে বাক্যটা শেষ করতে পারল না। তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অরিন্দম একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। সে একটা অস্বাভাবিক শুষ্ক হাসি দিয়ে সায়নের দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হচ্ছে সায়ন, আমরা গতকাল যা করেছি তার জন্য এটা হয়েছে? মানে ওটা কি সত্যি আত্মা ডাকার ফল? এই কথায় তিনজনের মধ্যে আবার এক ভারী নীরবতা নেমে এলো। ক্যাম্পাসের বাকিরা নিজেদের মতো হাসাহাসি করছে, কিন্তু এই শিরীষ গাছের নিচের জায়গাটা যেন একটা মরা মানুষের ঘোরের মতো ঠান্ডা হয়ে গেছে। সায়ন হঠাৎ চড়া গলায় বলে উঠল, এই দূর, এসব বাজে কথা একদম মুখে আনবি না। এসব বাজে কথা, এটা নির্ঘাত কোনো সাধারণ হার্ট অ্যাটাক। বিপিনবাবুর বয়স হয়েছিল, একদম খিটখিটে ছিলেন উনি, শরীরের অবস্থা হয়তো আগে থেকেই খারাপ ছিল, শুধু কাকতালীয়ভাবে সময়টা মিলে গেছে, আর কিছুই নয়। এই মেয়েকেই বলে কোইন্সিডেন্স, বুঝেছিস? তন্ময় কাঁপা গলায় পাল্টা যুক্তি দিল, সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু ওই মানুষটা কাল ঠিক কটার সময় মারা গেছে সেটা জানিস? ডাক্তার বলেছেন রাত 12টা থেকে 12:30টার মধ্যে, ঠিক যখন আমরা... থাম তন্ময়। অরিন্দম প্রায় ধমক দিয়ে উঠল। তার হাত দুটো পকেটে থাকা সত্ত্বেও কাঁপছে। সে তন্ময়ের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে ঠিকই, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞানের ছাত্র হয়ে ওসব আদিভৌতিক গল্প বিশ্বাস করিস না। সায়নও মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ, অরিন্দম তো ঠিকই বলছে।
আমরা ঠিক কি করছি আর কি হয়নি সেটা এখন ভেবে কোনো লাভ নেই, বুঝেছিস? এমনিতেই বিপিনবাবুর মতো বয়স্ক মানুষের ওই হার্ট অ্যাটাক হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু নয়। আমার তো মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আর কোনো কথা না বলাই ভালো। জানাজানি হলে লোকে আমাদের পাগল ভাববে। তন্ময় আর অরিন্দম দুজনেই নীরবে মাথা নাড়ল। তিনজনেই যেন মনে মনে চাইছে এই প্রসঙ্গের বিভীষিকা থেকে মুক্তি পেতে। সায়ন ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলল, চল চল চল, এখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্লাস শুরু হতে আর দেরি নেই। যাবি না নাকি? তিন বন্ধু মিলে করিডোর ধরে ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো। তারা জোর করে অন্য বিষয় নিয়ে কথা বলতে চাইল। সামনে ফুটবল ম্যাচ, লাইব্রেরির নতুন বই, ক্যাফেটেরিয়ার বিস্বাদ চপ, সব কিছু নিয়েই আলোচনা চলল। কিন্তু সেই স্বাভাবিক হাসাহাসির খোলসটার নিচে একটা অস্বস্তিকর শিহরণ লুকিয়ে থাকলো। প্রত্যেকের অবচেতন মনে একটা প্রশ্ন কুঁকড়ে আছে, বিপিনবাবুর মৃত্যুর কারণটা কি সত্যি নিছক কাকতালীয়, নাকি গতকাল মাঝরাতে অরিন্দমের অন্ধকার ঘরে অদৃশ্য কেউ সত্যি এসে হানা দিয়েছিল? হাঁটতে হাঁটতে অরিন্দমের মনে হলো করিডোরের উজ্জ্বল রোদও সে যেন কারোর একটা ঠান্ডা দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছে। সে একবার পিছু ফিরে তাকালো, কিন্তু সেখানে কলেজের ভিড় ছাড়া আর কেউ নেই। তবুও সেই অস্বস্তিটা তাদের পিছু ছাড়ল না। কলেজ থেকে ফেরার পথে বাস স্ট্যান্ডে তন্ময় আর সায়নের থেকে বিদায় নেওয়ার সময় থেকেই অরিন্দমের মনের ভেতর একটা অস্বস্তি খুঁতখুঁত করছিল। সারাদিনের ক্লাস আর বিপিনবাবুর মৃত্যুর খবরটা তার মাথার ভেতর জট পাকিয়ে আছে। সদর দরজার তালা খুলে অন্ধকার ড্রেসিং রুমে ঢোকা মাত্রই সেই গুমোট ভাবটা তাকে যেন আষ্টেপৃষ্টে জাপটে ধরল। বাড়িতে মা আর বাবা নেই, মাসির বাড়িতে গেছেন, ফিরতে রাত হবে। অরিন্দম দেওয়ালে সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো। লিভিং রুমের বড় আলোটা জ্বালাতেই সেটা হঠাৎ চটচট শব্দ করে দু তিনবার দপদপিয়ে উঠল, ঠিক যেমনটা ভোল্টেজ কমে গেলে হয়, কিন্তু পরক্ষণেই আবার স্থিতিশীল হয়ে গেল। অরিন্দম ভ্রু কুঁচকে তাকিয়ে রইল বাল্বটার দিকে। এই এলাকায় লোডশেডিং বা ভোল্টেজের সমস্যা সচরাচর হয় না। সে বিড়বিড় করে বলল, বাল্বটা বোধহয় ফিউজ হওয়ার সময় হয়েছে। নিজের ঘরে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে সে মোবাইলে একটা হালকা ক্লাসিক্যাল মিউজিক চালিয়ে দিল। নির্জন বাড়িতে একটু শব্দের সঙ্গ পাওয়া জরুরি। ফোনটা খাটের ওপর রেখে সে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকলো হাত মুখ ধুতে। কল থেকে জল পড়ার শব্দের মাঝখানে ঘরের ভেতর থেকে ভেসে আসা গানের সুরটা বেশ আরামদায়ক লাগছিল। কিন্তু ঠিক যখন সে মুখ ধুয়ে চোখ মুছছে, গানটা মাঝখানে একটা কর্কশ যান্ত্রিক শব্দ করে হঠাৎ বন্ধ হয়ে গেল। অরিন্দম তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে এসে দেখল ফোনটা নিস্পন্দ পড়ে আছে, স্ক্রিনটা কুচকুচে কালো। সে পাওয়ার বাটন চেপে বারবার চেষ্টা করলো, কিন্তু ফোনটা চালু হওয়ার কোনো লক্ষণই নেই। অথচ চার্জ ছিল প্রায় 80%। এক অদ্ভুত নৈশব্দ এখন ঘরটাকে গ্রাস করেছে। এমনকি বাইরের রাস্তার গাড়ির আওয়াজ বা পরিচিত শহরের কোলাহল যেন এই দেওয়ালের ভেতরে এসে অবশ হয়ে গেছে। ঠিক তখনই পড়ার টেবিলের ওপর থেকে অরিন্দমের জ্যামিতি বক্সটা খট করে শব্দ করে মেঝেতে পড়ে গেল। অরিন্দম চমকে উঠল। বক্সটা টেবিলের বেশ ভেতরেই রাখা ছিল। গড়িয়ে পড়ার তো কোনো কারণ নেই। সে দ্রুত চারপাশে তাকালো, ঘরে কেউ নেই। কিন্তু তার মনে হলো বাতাসের তাপমাত্রাটা কয়েক ডিগ্রি নেমে গেছে। একটা শিরশিরে ঠান্ডা ভাব তার ঘাড়ের কাছ দিয়ে নেমে যাচ্ছে। সে খেয়াল করলো জানলার ভারী পর্দাটা ধীরে ধীরে দুলছে। বাইরে একটুও হাওয়া নেই, গাছের পাতাও নড়ছে না, অথচ পর্দাটা এমনভাবে দুলছে যেন কেউ ওটার ওপাশ থেকে হাত দিয়ে সরাচ্ছে। অরিন্দমের হৃৎপিণ্ড এবার দ্রুত তালের ড্রাম পেটাতে শুরু করেছে।
সে দেওয়ালের দিকে তাকাতেই দেখল সিলিং ফ্যানটা বন্ধ থাকা সত্ত্বেও খুব ধীর গতিতে পাক খাচ্ছে, ঠিক যেন কেউ আঙুল দিয়ে ওটাকে ঘোরাচ্ছে। আবার সেই বাল্বটা দপদপ করতে শুরু করলো। এবার আলোর রঙটা কেমন যেন ম্লান আর হলদেটে হয়ে আসছে। অরিন্দমের মনে হলো ঘরের কোণে ড্রেসিং টেবিলের আয়নার ওপর আবঝা একটা ছায়া সরে গেল। সে দ্রুত সেদিকে তাকালে দেখে কিছুই নেই, শুধু কাঁচের ওপর তার নিজের ফ্যাকাশে প্রতিচ্ছবি। ঘরের অন্ধকার কোণ থেকে হঠাৎ একটা শুকনো পাতার মরমর করার মতো খসখস শব্দ ভেসে এলো। শব্দটা আলমারির পিছন থেকে আসছে বলে মনে হচ্ছে। কে কে ওখানে? অরিন্দমের গলাটা নিজের কানেই অচেনা আর কাঁপা কাঁপা ঠেকল। কোনো উত্তর নেই। ঠিক সেই মুহূর্তে খাটের ওপর পড়ে থাকা মোবাইলটা হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। নীলচে আলোয় ঘরটা এক অদ্ভুত ভৌতিক রূপ নিল। অরিন্দম দেখল ফোনের স্ক্রিনে কোনো অ্যাপ নেই, কোনো মেসেজ নেই, শুধু একটা সাদা ব্যাকগ্রাউন্ড। আর স্পিকার থেকে একটা অদ্ভুত বিকৃত শব্দ বেরোচ্ছে। সেটা কোনো মানুষের গলা নয়, বরং অনেকটা ভাঙা রেডিও স্ট্যাটিক বা বাতাসের শোঁশো শব্দের মতো, যার ভেতর দিয়ে মাঝে মাঝে একটা চাপা খনা হাসির রেশ পাওয়া যাচ্ছে। অরিন্দমের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। গতরাতে সেই প্ল্যানচেটের গ্লাসের ওপর রাখা হাতগুলোর কথা তার মনে পড়ে গেল। বিপিনবাবুর সেই খিটখিটে মুখটা যেন অন্ধকারের ভেতর থেকে উঁকি দিচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি করল না। কাঁপা কাঁপা হাতে ফোনটা ছোঁ মেরে তুলে নিয়ে সায়নের নম্বরটা ডায়াল করল। তার আঙুলগুলো এতটাই কাঁপছে যে দুবার ভুল নম্বর টিপে ফেলল। ফোনটা কানে দিয়ে সে আর্ত স্বরে বলতে শুরু করলো, সায়ন, শুনতে পাচ্ছিস? অরিন্দমের হাতের মোবাইলটা থরথর করে কাঁপছে। ফোনের ওপার থেকে সায়নের চড়া গলার আওয়াজ ড্রয়িং রুমের নিস্তব্ধতাকে যেন বিদ্রুপ করছে। অরিন্দম কোনো মতে ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, সায়ন, তুই জলদি আয়, এখানে সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। আমি আমি একা থাকতে পারছি না। সায়ন উপাস থেকে ধমকের সুরে বলল, পাগল হয়েছিস নাকি? কি সব যা তা বলে যাচ্ছিস? কি হয়েছে সেটা তো বলবি। ঠিক আছে, তুই অত ঘাবড়াস না। আর আমি এক্ষুনি বেরোচ্ছি, দাঁড়া। এই হ্যাঁ শোন, তন্ময়কে ফোন করে নিয়ে কোনো লাভ নেই। ও বিকেলের ট্রেনই দেশের বাড়ি চলে গেছে। আমি একাই আসছি, ঠিক আছে? লাইনটা কেটে যাওয়ার পর ঘরটা যেন আরও বেশি গুমোট হয়ে গেল। অরিন্দম দেওয়ালের এক কোণে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে সে চোখ বন্ধ করল, কিন্তু সেই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ তার কোলের ওপর রাখা মোবাইল ফোনটা থেকে একটা আওয়াজ এলো। কোনো রিংটোন নয়, কোনো নোটিফিকেশন নয়, একটা অতি পরিচিত খিটখিটে কর্কশ হাসির শব্দ, ঠিক যেমনটা বিপিনবাবু পাড়ার ছেলেদের জব্দ করলে হাসতেন। অরিন্দম ছিটকে সরে গেল। ফোনটা মেঝেতে পড়ে রইল, কিন্তু সেই অমানসিক হাসিটা ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক সেই মুহূর্তে যেন কোনো অদৃশ্য হাতের ইশারায় ঘরের বাল্বটা একবার শেষবারের মতো দপ করে জ্বলে উঠে চিরতরে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার নেমে এলো ঘরে। অরিন্দম হাতড়ে হাতড়ে ফোনটা তুলে কোনো মতে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। আলোর রেখাটা সামনের দেওয়ালে পড়তেই অরিন্দমের রক্ত হিম হয়ে গেল। দেওয়ালের ওপর একটা বিশালাকার কুঁজো ছায়া। ছায়াটা স্থির, সেটা যেন যন্ত্রণায় এপাশ ওপাশ করে দুলছে। কাঁপা গলায় অরিন্দম চিৎকার করে উঠল, কে কে ওখানে? সায়ন, তুই? কোনো উত্তর এলো না, শুধু অন্ধকারের বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। ধীরে ধীরে
সেই ছায়াটা দেওয়াল ছেড়ে যেন মূর্ত হয়ে উঠতে শুরু করলো। ফ্ল্যাশ লাইটের আলোয় অরিন্দম দেখল ধোঁয়ার মতো একটা অবয়ব তার দিকে এগিয়ে আসছে। সেই মূর্তির চোখ দুটো ভাঁটির মূর্তির মতো লাল আগুনের পিণ্ডের মতো জ্বলছে। অরিন্দম নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেই অবয়বটা এবারে গভীর পাথর চাপা গলায় বলে উঠল, তোমরা তোমরা আমাকে হত্যা করেছো। অরিন্দম অমানসিক পরিশ্রমে কথাগুলো উচ্চারণ করল। কি বলছেন আপনি? আমরা আমরা কাউকে মারিনি, আপনি ভুল করছেন। ছায়ামূর্তিটা এবার আরও এক পা এগিয়ে এলো। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। প্রেতাত্মাটি তার দীর্ঘ কঙ্কালসার হাত বাড়িয়ে দিয়ে তারপর বলল, তোমাদের ওই খেলা, ওই ব্ল্যাঞ্চেট আমার দুর্বল হৃৎপিণ্ড সইতে পারেনি। তোমরা আমাকে টেনে নিয়ে গিয়েছিলে, আমার মৃত্যু হয়েছে তোমাদের জন্য। অরিন্দমের মাথার ভেতরটা ঝনঝন করে উঠল। গত রাতে সেই হাসি ঠাট্টা, সেই মোমবাতির আলো আর বিপিনবাবুর নাম ধরে ডাকা সবই যেন এখন তার গলায় ফাঁস হয়ে বসেছে। সে ফিসফিস করে আতঙ্কে অস্ফুট স্বরে বলল, বিপিনবাবু, আপনি? মূর্তিটার চোখের সেই আগুনের আভা আরও তীব্র হলো। ঘরের আসবাবপত্রগুলো যেন কাঁপতে শুরু করেছে। অরিন্দম অনুভব করল তার দম আটকে আসছে, শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তার চোখের সামনে সমস্ত আলো হঠাৎ ঘোলাটে হয়ে এলো। মস্তিষ্ক আর নিতে পারল না। এক অসহ্য আতঙ্কে অরিন্দমের মাথা ঘুরে গেল এবং সে মেঝের ওপর লুটিয়ে পড়ল। অন্ধকারে শুধু সেই লাল চোখের আভা আর খিলখিল করে ওঠা খিটখিটে হাসির শব্দটা মিলিয়ে যেতে লাগলো। অরিন্দমের ড্রয়িং রুমের ভেতরটা এখন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। সায়ন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। সদর দরজাটা আধ খোলা ছিল, কিন্তু ঘরের ভেতর কোনো আলো নেই। সে নিজের মোবাইলের টর্চটা জ্বালিয়ে চারিদিকে আলো ফেলতেই দেখতে পেল অরিন্দম মেঝের ওপর নিঃসার হয়ে পড়ে আছে। সায়ন দ্রুত এগিয়ে গিয়ে অরিন্দমের কাঁধ ধরে সজোরে ঝাঁকাতে শুরু করল। অরিন, অরিন, এবার চোখ খুললে রে। আরে কি হয়েছে তোর? বেশ কয়েকবার মুখে জলের ঝাপটা দেওয়ার পর অরিন্দম একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলল। তার চোখের মণি দুটো তখনও আতঙ্কে স্থির। সায়নকে দেখে সে প্রায় জাপটে ধরল। কাঁপা কাঁপা গলায় সে বিড়বিড় করতে শুরু করলো, বিপিনবাবু, উনি এসেছিলেন সায়ন। আমি দেখেছি দেয়ালে সেই বিশাল কুঁজো ছায়া, আগুনের মতো লাল চোখ। উনি বলছিলেন আমরা নাকি ওনাকে খুন করেছি, প্ল্যানচেটের জন্য ওনার মৃত্যু হয়েছে। সায়ন, উনি এখানেই আছেন। সায়ন কিছুক্ষণ অরিন্দমের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ সশব্দে হেসে উঠল। সেই হাসিতে কোনো আতঙ্ক নেই, বরং এক ধরনের তাচ্ছিল্য আছে। সে অরিন্দমের পিঠ চাপড়ে বলল, এই রাখ তো ওসব গল্পগুলো। তুই কাল রাত থেকে ভয়ে ভয়ে আছিস, বুঝতে পেরেছি। তাই এসব উল্টোপাল্টা কল্পনা করেছিস, কিছু হয়নি। অন্ধকার ঘরে একা থাকলে ওরকম মরিচিকা সবাই দেখে। সবটাই তোর মনের ভুল, সবটা মনের ভুল। চল চল, এখন একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সায়ন অরিন্দমকে টেনে দাঁড় করালো। তারা দুজনে সদর দরজার দিকে দুপা বাড়াতেই ঘটল সেই অভাবনীয় কাণ্ড। কোনো হাওয়া নেই, কেউ ধারের কাছে নেই, অথচ বিশাল ওজনের সেগুন কাঠের দরজাটা প্রচণ্ড শব্দে দরাম করে বন্ধ হয়ে গেল।
সায়ন চমকে উঠে দরজার হ্যান্ডেল ধরে টানতে লাগলো, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে কেউ পাথর দিয়ে আটকে রেখেছে। এক চুলও নড়ল না। ঠিক সেই মুহূর্তে খাটের ওপর পড়ে থাকা অরিন্দমের মোবাইল ফোনটা কোনো ছোঁয়া ছাড়াই নিজে থেকে জ্বলে উঠল। নীলচে ভুতুরে আলোয় স্ক্রিনে বড় বড় হরফে একটা লেখা ফুটে উঠল। আমি আছি, কথা বলো আমার সাথে। দৃশ্যটা দেখে সায়নের হাতের লাইটারটা মেঝেতে পড়ে গেল। তার কপালে এবার বিন্দু বিন্দু ঘাম জমছে। ঘরের কোণে রাখা পুরনো পিয়ানোটার ওপর থেকে একটা অদ্ভুত সুর ভেসে এলো, যেন কোনো অদৃশ্য আঙুল চাবিগুলোর ওপর ঘুরে বেড়াচ্ছে। উপায়ন্তর না দেখে তারা দুজনে আবার সেই টেবিলের সামনে বসতে বাধ্য হলো, যেখানে কাল রাতে তারা বিপিনবাবুকে আবাহন করেছিল। অরিন্দম কাঁপতে কাঁপতে একটা দেশলাই জ্বালিয়ে মোমবাতিগুলো ধরালো। শিখাগুলো স্থির নয়। হঠাৎ সায়নের শরীরটা এক অদ্ভুত আড়ষ্টতায় শক্ত হয়ে গেল। তার হাত দুটো টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসটাকে এমনভাবে চেপে ধরল যে গ্লাসটা চরচর শব্দে ফেটে যাওয়ার উপক্রম হলো। সায়নের মাথাটা ঝুলে পড়ল বুকের ওপর, আর তার গলা থেকে এক অস্বাভাবিক গোঙানি বেরোতে লাগলো। ধীরে ধীরে সায়ন মাথা তুলল, কিন্তু সেই মুখে সায়নের কোনো চিহ্ন নেই। চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে, আর ঠোঁটের কোণে ঝুলে আছে সেই চিরপরিচিত খিটখিটে অবজ্ঞার হাসি। সায়নের গলা দিয়ে এক কর্কশ চেরা আওয়াজ বেরিয়ে এলো। কেন কেন ডেকেছিলে আমাকে গতকাল? কেন কেন আমার শান্তিতে বিঘ্ন ঘটালে? অরিন্দম চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। সে হাত জোর করে রুদ্ধ স্বরে বলল, আমরা জানতাম না এমন হবে বিপিনবাবু। আমরা শুধু মজা করছিলাম। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। সায়নের শরীরে থাকা সেই প্রেতাত্মা এবার এক বিভৎস অট্টহাসি হেসে উঠল। সেই হাসি ড্রয়িং রুমের দেওয়ালে দেওয়ালে ধাক্কা দিয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মজা? এখন আর কোনো মজা নেই রে ছোকরা। এবার আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। এক এক করে সবাইকে আমার কাছে নিয়ে যাব। হঠাৎ অরিন্দম দেখল টেবিলের ওপর রাখা ফলের ছুরিটা শূন্যে ভেসে উঠল। সেটা যেন কোনো অদৃশ্য হাত দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। ছুরিটার ফলাটা ঠিক অরিন্দমের গলার দিকে লক্ষ্য করে স্থির হয়ে আছে। মুহূর্তের মধ্যে ছুরিটা বিদ্যুৎ গতিতে অরিন্দমের দিকে ছুটে এলো। অরিন্দম অলৌকিক ক্ষিপ্রতায় মাথা নিচু করে নিতেই সেটা পিছনের কাঠের আলমারিতে একেবারে গিয়ে বিঁধে গেল। পুরো ঘরটা এবার নরক হয়ে উঠল। আসবাবপত্রগুলো নিজে নিজেই নাচতে শুরু করেছে। আলমারির পাল্লাগুলো সশব্দে খুলছে আর বন্ধ হচ্ছে। নিজে থেকে কার্পেটটা সাপের মতো কুণ্ডলি পাকিয়ে উঠল। অরিন্দম ভয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে খাটের এক কোণে লুকোনোর চেষ্টা করলো, কিন্তু সায়নের শরীরে থাকা সেই ছায়ামূর্তি ধীরে ধীরে ছুরিটা আলমারি থেকে খুলে নিয়ে অরিন্দমের দিকে এগোতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের সাথে ঘরের মেঝেটা কেঁপে উঠেছে। লুকিয়ে লাভ নেই অরিন্দম, আজ তোদের কাউকে ছাড়বো না। সায়ন ফিস ফিস করে বলল, আর সেই স্বর যেন মাটির তলা থেকে উঠে আসছে। অরিন্দম দেখল মরণ এবার নিশ্চিত। সে দেওয়ালের দিকে তাকাতেই দেখল বিপিনবাবুর সেই বিশাল ছায়াটা দেওয়ালে হাত বাড়িয়ে দিচ্ছে তাকে ধরার জন্য। ঠিক সেই চরম মুহূর্তে কোনো ব্যাখ্যা ছাড়াই সদর দরজাটা আবার এক প্রচণ্ড শব্দে নিজে থেকেই খুলে গেল। বাইরে রাতের বাতাস হুহু করে ঘরের ভেতর ঢুকে এলো। অরিন্দম আর এক মুহূর্ত ভাবল না। জীবনের শেষ শক্তি দিয়ে সে এক লাফে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে সায়নের অমানুষিক গর্জন শোনা যাচ্ছে। অরিন্দম প্রাণপণে অন্ধকার রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলো।
পিছনের দিকে তাকাতেই সে দেখল জানলার কাঁচের ওপাশে সায়নের মুখটা দাঁড়িয়ে আছে, আর তার পাশে জ্বলজ্বল করছে সেই আগুনের মতো লাল একজোড়া চোখ। পিচ ঢালা কালো রাস্তাটা অন্ধকারের গহ্বরে মিশে গেছে, আর সেই নিঝুম পথে অরিন্দম প্রাণপণে দৌড়াচ্ছে। তার পায়ের শব্দ নিস্তব্ধ রাতকে চিরে খান খান করে দিচ্ছে। পেছনে তাকাবার সাহস তার নেই, শুধু মনে হচ্ছে একটা হিমশীতল নিঃশ্বাস তার ঘাড়ের কাছে আছড়ে পড়ছে। হঠাৎ রাস্তার মোড় ঘুরতেই বাতাসের গতি বদলে গেল। ধুলোবালির একটা ঘূর্ণি পাক খেয়ে উঠল মাঝ রাস্তায়। অরিন্দম থমকে দাঁড়ানোর আগেই দেখল সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতি কুঁজো ছায়া। সেই লাল আগুনের মতো চোখ দুটো অন্ধকারের ভেতর জ্বলজ্বল করছে। অরিন্দম আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। এক অদৃশ্য প্রচণ্ড শক্তিশালী হাত তাকে যেন খড়ের টুকরোর মতো শূন্যে তুলে নিল। তারপর এক ঝটকায় ছিটকে ফেলে দিল রাস্তার পাশের ঝোপের ধারে। পাথুরে মাটিতে আছড়ে পড়ে অরিন্দমের মনে হলো তার শরীরের হাড়গুলো বুঝি গুঁড়ো হয়ে গেছে। সে যখন যন্ত্রণায় কাতরাচ্ছে তখনই অন্ধকারের আড়াল থেকে একটা হাত তাকে জাপটে ধরল। অরিন্দম ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু পরিচিত গলার স্বরে সে থমকে গেল। চুপ, একদম কথা বলিস না, আমি তন্ময়। অরিন্দম অবাক হয়ে দেখল তন্ময় তাকে শক্ত করে ধরে টেনে নিয়ে রাস্তার ধারে একটা প্রকাণ্ড অসত্য গাছের আড়ালে ঢুকে পড়ল। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, তন্ময়, তুই তো তোর দেশের বাড়ি যাওয়ার কথা ছিল। তন্ময় কোনো উত্তর দিল না। তার চোখ সামনের দিকে স্থির। ওদিকে রাস্তার মাঝখানে সায়নের শরীরটা এক অদ্ভুত ভঙ্গিতে মোচড়াচ্ছে। বিপিনবাবুর প্রেতাত্মা আক্রোশে গর্জন করছে। কোথায় গেলে, কোথায় গেলি? পালিয়ে নিস্তার নেই। তোদের রক্তের স্বাদ না পাওয়া অব্দি আমার শান্তি নেই। অরিন্দমের মাথায় শুধু সায়নের চিন্তা ঘুরছে। সায়নের চোখের মণি দুটো তখনও উল্টে আছে। হঠাৎ তন্ময় এক অকল্পনীয় কাজ করল। সে গাছের আড়াল থেকে নির্ভয়ে বেরিয়ে এলো। অরিন্দম বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তন্ময় তখন সোজা বিপিনবাবুর সেই ভয়ঙ্কর মূর্তির মুখোমুখি দাঁড়িয়ে। তন্ময় স্থির গলায় বলল, আপনার মৃত্যুর জন্য আমরা দায়ী নই বিপিনবাবু, মিছিমিছি আমাদের উপর রাগ করবেন না। বিপিনবাবুর আত্মা এক অট্ট হাসি হেসে উঠল। সেই হাসিটা যেন মাটির তলা থেকে উঠে আসছে। তাই নাও, কাল মাঝরাতে যখন আমার প্রাণটা ধরফর করছিল তখন তোমরাই তো টেনে নামালে আমাকে। ওই অপয়া খেলাটা না খেললে আমি আজও বেঁচে থাকতাম। তোদের সবাইকে আজ আমি সাথে করে নিয়ে যাব। তন্ময় এবার একটু না ঘাবড়ে পকেট থেকে একটা ভাঁজ করা হলদেটে কাগজ বের করল। সেই কাগজটা বিপিনবাবুর প্রেতাত্মার চোখের সামনে তুলে ধরল। ভালো করে দেখুন এই কাগজটা। এটা একটা ওষুধের প্রেসক্রিপশন। উচ্চমাত্রার ঘুমের ওষুধ আর হৃদরোগের ওষুধের এমন এক মিশ্রণ যা নিঃশব্দে মানুষকে শেষ করে দেয়। এই স্লিপটা কাল আপনার নেশাখোর ভাইপো অমলবাবুর পকেট থেকে পড়ে গিয়েছিল। পুলিশ ওটা বাজেয়াপ্ত করার আগেই আমি ওটা সরিয়েছিলাম আপনাকে প্রমাণ দেখাবো বলে। বিপিনবাবুর সেই লাল আগুনের মতো চোখ দুটো হঠাৎ একটু থিতিয়ে এলো। চারপাশে ঝোড়ো বাতাস এক নিমিষে থেমে গেল। এক গভীর নিস্তব্ধতা নেমে এলো রাস্তায়। প্রেতাত্মাটি যেন ঘোরের মধ্যে বিড়বিড় করে বলতে শুরু করলো, কাল রাতে যখন আমি শুয়েছিলাম হঠাৎ বুকে খুব ব্যথা করছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তারপর সব অন্ধকার হয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। প্রেতাত্মাটি একটু থেমে সায়নের অবশ শরীরের দিকে তাকালো। যখন চোখ খুললাম তখন দেখি আমি ওই ছেলেটার ঘরে দাঁড়িয়ে আছি, আর তোমরা আমার নাম ধরে ডাকছো। তোমাদের কথা শুনে মনে হয়েছিল তোমরাই আমাকে টেনে নিয়ে এসেছো, তোমরাই আমার মৃত্যুর কারণ। তিনি এবার
যন্ত্রণার সুরে বললেন, কিন্তু এখন বুঝতে পারছি কেন আমার ভাইপো অমল কাল রাতে অত জোর করে আমাকে পায়েস খাওয়াচ্ছিল। সম্পর্কের জন্য। তবে কি নিজের জেঠুকেও এভাবে? বিপিনবাবু প্রেতাত্মার সেই দীর্ঘ অবয়বটা এবার ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। বাতাসের সেই হিমশীতল ভাবটা কেটে গিয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। অরিন্দম গাছের আড়াল থেকে বেরিয়ে দেখল রাস্তার ওপর সায়নের শরীরটা পড়ে রয়েছে। সায়নের হাত পায়ের খিঁচুনি বন্ধ হয়ে গেছে। সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের মতো শান্ত। বিপিনবাবুর আত্মা আর সেখানে নেই। অন্ধকার রাস্তাটা এখন জনমানবহীন। শুধু দূরে কোথাও একটা রাতচোরা পাখি ডেকে উঠল। রাতে সেই বিভীষিকা যেন এক নিমেষে কেটে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলোয় অরিন্দম তখনও হাঁপাচ্ছে। সে তন্ময়ের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, তন্ময়, আজ তুই না থাকলে আমাদের কি হতো জানি না। তোকে যে কিভাবে ধন্যবাদ দেব। তন্ময় একটা ম্লান হাসল। সায়নের অচেতন দেহটা তখন মাটির উপর পড়ে আছে। তন্ময় নিচু হয়ে সায়নের নাড়ি পরীক্ষা করে বলল, এখনো সব ছাড়। সায়নকে সাবধানে ধরাধরি করে ঘরে নিয়ে যাই চল। ও অনেকটা ধকল সয়েছে। আর এই ওষুধের স্লিপটার কথা বলছিস, তোকে তো বলাই হয়নি। আমার কাকা পুলিশে কাজ করেন। বিপিনবাবুর ভাইপোর ওপর ওনাদের আগে থেকেই সন্দেহ ছিল। কাকার সাহায্যেই এই প্রমাণটা জোগাড় করতে আমার খুব একটা অসুবিধে হয়নি। অরিন্দম একটু আশ্বস্ত হলো। সে সায়নের একটা হাত নিজের কাঁধের ওপর তুলে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে শুরু করলো। তন্ময় পেছন থেকে অভয় দিয়ে বলল, তুই এগো, আমি ঠিক তোর পেছনেই আসছি। আর ভয় নেই অরিন, সব আপদ কেটে গেছে। অরিন্দম সায়নকে নিয়ে কয়েক পা এগিয়েছে। এমন সময় তার পকেটে থাকা মোবাইলটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল তাদের আরেক বন্ধু রুদ্রর ফোন। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে রুদ্রর কান্না মাখা উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, অরিন, অরিন সর্বনাশ হয়ে গিয়েছে রে। ঘন্টাখানেক আগে বড় রাস্তায় একটা লরি এসে ধাক্কা মেরেছে। একেবারে স্পট ডেথ। তন্ময় আর নেই রে। আমাদের তন্ময় মারা গিয়েছে। অরিন্দমের হাত থেকে ফোনটা প্রায় খসে পড়ার উপক্রম। তার সারা শরীর পাথরের মতো জমে গেল। সায়ন ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। সেও রুদ্রর কথাগুলো শুনতে পেয়েছে। দুজনের চোখে মুখে তখন অমানসিক আতঙ্ক আর বিস্ময়। অরিন্দম তুতলিয়ে বলল, কি বলছিস রুদ্র? তন্ময় তো এইমাত্র আমার তো ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। অরিন্দম আর সায়ন দুজনেই একসাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। খাঁ খাঁ করছে জনহীন অন্ধকার রাস্তা। শুধু একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল তাদের ওপর দিয়ে। অরিন্দম আর সায়ন দেখল যেখানে একটু আগে তন্ময় দাঁড়িয়েছিল সেখানে ধুলোর ওপর পড়ে আছে একটা দলা পাকানো রক্তমাখা কাগজ। অরিন্দম কাঁপতে কাঁপতে সেটা তুলে নিল। সেই একই ওষুধের স্লিপ, যার এক কোণে ছোপ ছোপ রক্তের দাগ। সায়নের চোখ তখন জলে ভরে এলো। সে বুঝতে পারল বন্ধুত্বের টান মৃত্যুর সীমানাকেও তুচ্ছ করে আজ তাদের রক্ষা করে দিয়ে গেছে। পরের দিন সকাল। আকাশটা আজ মেঘলা, যেন প্রকৃতির বুকেও শোকের ছায়া। অরিন্দম আর সায়ন লালবাজার মর্গ থেকে তন্ময়কে শেষ দেখা দেখে ফিরে এসেছে। তাদের দুজনের মুখে কোনো কথা নেই, শুধু এক অপার্থিব নিস্তব্ধতা। ফেরার পথে তারা আবারও একটা খবর পেল। কাল মাঝরাতে বিপিনবাবুর ভাইপো অমলবাবু নিজের বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। পাড়ার লোকে বলছে মরার আগে নাকি তিনি পাগলের মতো চিৎকার করে কার কাছে ক্ষমা চাইছিলেন। অরিন্দম জানলার বাইরে তাকিয়ে রইল। তার মনে হলো কোনো বিদেহী আত্মা প্রতিশোধ নিতে ফেরে, আর কোনো কোনো আত্মা ফেরে শুধু ভালোবাসার টানে
প্রিয়জনকে আগলে রাখতে।